ডাকসু নির্বাচনে ওবামার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্যানেল ঘোষণা। আজ ছাত্র দলের ২৭ সদস্যের প্যানেল, পূর্ণাঙ্গ তালিকা বাকশাসের। নাজুক অবস্থায় দেশের ব্যাংক খাত, ২৩টিতে মূলধন ঘাটতি ছাড়িয়েছে ১ লাখ কোটি টাকা। খাত সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের। অব্যবস্থাপনার কারণে একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখন ব্যাংকের যেটা এখানে সুশাসন ফিরিয়ে আনার আসলে কোনো বিকল্প নেই। গাজীপুরে প্রতিদিন গড়ে একটি করে খুন, ৭ মাসে শতাধিক। ছিনতাই, চাঁদাবাজি, মবে উদ্বেগ। ১ বছরে চট্টগ্রামের ৩ উপজেলায় পুলিশ সংঘর্ষ, নিহত ১৫। চোখ রাখাচ্ছে ডেঙ্গু। প্রতিদিন গড়ে শতাধিক রোগী ভর্তি। রাজধানীর বাইরে ঊর্ধ্বমুখী সংক্রমণ। স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। এই স্বাস্থ্য ব্যবস্থাটা যে আমাদের সম্পদ আছে, এটা বিকেন্দ্রীকরণ করলে কিন্তু এটা হয়ে যায়। এবং বছর না যেতে আরেকবার বন্যার কবলে ফেনী, ৩ দফায় ডুবল জনপদ। নদীর গতিপথ ফেরাতে উদ্যোগ নেওয়ার তাগিদ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জোরের সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি মশিউর অনিক। অবশেষে ডাকসু নির্বাচনে প্যানেল দিল জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা দিয়েছে বাকছাস ও এনসিপির বহিষ্কৃত নেতা মাহিন সরকারের সমন্বিত শিক্ষার্থী সংসদ। তবে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র প্রার্থী প্যানেল ঘোষণা করবে আজ। এদিকে নির্ধারিত সময়ে ডাকসুর ২৮ পদে লড়তে ফর্ম জমা দিয়েছে ৫০৯ জন। বিস্তারিত তথ্যপত্র জানাচ্ছেন ফরহাদ বিন্ডুর। ছাত্র শিবির বামজোট আগেই প্যানেল ঘোষণা করেছে। শীর্ষ পদের নাম জানিয়েছিল বাকছাস। অপেক্ষা ছিল ছাত্র দলের হয়ে কারা লড়তে যাচ্ছেন ডাকসুতে। অবশেষে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ২৭ সদস্যের প্যানেল দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম এই ছাত্র সংগঠনটি। জুলাই আহত শিক্ষার্থী সঞ্জিদা আহমেদ তন্নির সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দেয়নি তারা। ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। ডাকসুর জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হামিমকে নির্বাচিত করেছে। এজিএস পদে তানভীর আল হাদি মায়েতকে ছাত্রদল মনোনীত করেছে। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, এবারে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যাত্রা শুরু হলো। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিজয়ী হবার প্রত্যাশা তার। একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। আমি আনন্দিত নই, তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ। এদিন ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ২ নারী প্রার্থীও ফর্ম জমা দিতে আসেন। জয়ী হলে ক্যাম্পাসে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার কথা জানান তারা। তো আমরা চাচ্ছি নারীদের প্রতিনিধি যেন সব জায়গায় থাকে এবং এই যে কিছু ব্যারিয়ার আছে, এই ব্যারিয়ারগুলো থেকে যেন মেয়েরা বের হতে পারে, মেয়েদের ভয়টা কাটানো যায়, এটা আমাদের একটা প্রধান কাজ। দ্বিতীয় বিষয়, এই ক্যাম্পাসকে নারী বান্ধব করা। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা যেই সবচেয়ে বড় যে আমাদের পাওয়া, সেটা হচ্ছে কথা বলা। তো আমরা চাচ্ছি না যে কোনো মাধ্যমে, কোনো ব্যক্তি, কোনো প্রশাসন, কোনো রাজনৈতিক সরকার, কারো মাধ্যমে আমাদের সেই কথা বলাটা বন্ধ হোক। এদিকে বিকেলের শীর্ষ পদের পর এবার গণতান্ত্রিক ছাত্র সংসদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল দেয়। ছাত্রদলের জিএস প্রার্থী নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত সেই প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেননি। আমরা শুনতে পেয়েছি সেই প্রার্থীর চাচা বিএনপির নাকি হেভিওয়েট নেতা। তো এটা খুবই দুঃখজনক। ছাত্রলীগ আগে এরকম সুযোগ সুবিধা পেতে এই ক্যাম্পাসে। ফর্ম জমা দিয়েছে ছাত্র অধিকার। একটি সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানে আশা প্রকাশ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরেকটা যে বৃহৎ সমস্যা, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিসম্মত খাবারের সমস্যা। ভর্তুকি দিয়ে হলেও তাদের জন্য পুষ্টিসম্মত খাবারের ব্যবস্থা করা হয়। আপনার সেটার জন্য কাজ।
ডাকসু নির্বাচনে যৌথ প্যানেল ঘোষণা করেছে 3টি বামপন্থী ছাত্র সংগঠন। সংগঠনগুলো হলো ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাসদ এবং ছাত্রলীগ বিএসএল বাংলাদেশ জাসদ। অপরাজয় ৭১, অদম্য ২৪ পরিষদ নামে এই প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ নাইম হাসান হৃদয়, জিএস এনামুল হাসান অনয় এবং এজিএস পদে অদিতি ইসলাম। তবে উমামা ফাতিমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এখনও প্যানেল ঘোষণা করেনি। উমামা জানান, বৃহস্পতিবার ঘোষণা করা হবে তার প্যানেল। এদিকে এনসিপি থেকে সদ্য বহিষ্কৃত মাহিন সরকার সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে 25 জনের প্যানেল দিয়েছে, যেখানে জিএস পদে লড়বেন নিজেই আর ভিপি পদে লড়বেন জামাল উদ্দিন খালিদ। আমাদের প্যানেলের নামটি আমরা যেহেতু ডিসাইড করেছি এবং প্যানেলের মোটো ডিসাইড করেছি, সেটা আমরা মিডিয়ার সামনে বলেছি। আগামীকালকে বিস্তারিত বিষয়গুলো আমরা একদম এবারের ডাকসুতে 28টি পদে 658টি ফর্ম বিক্রি হলেও জমা পড়েছে 509টি। আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে বলতে চাই, আমরা যদি নির্বাচিত হতে পারি, কোনো অবাস্তব কিংবা অলৌকিক ইশতেহার আমরা দেব না। 1 বছরের জন্য যেগুলো বাস্তবায়নযোগ্য আমরা তার সবগুলো বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ। পত্র বিতরণ এবং ডাকসু হল সংসদে 1427টি মিলিয়ে মোট 2085 প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে, যেখানে মোট ভোটার 39,775। সেই হিসেবে প্রতি 20 জনে একজন প্রার্থী। আজকে বিকেল 5টায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে এবং আমরা সর্বমোট 509টি মনোনয়নপত্র জমা পেয়েছি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। সারা দেশের প্রকৌশলীদের কুলাঙ্গার বলে কটাক্ষ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল থেকে এমন দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। বলেন, কটাক্ষকারীরা ক্ষমা না চাইলে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের 7 দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক উল্লেখ করে তারা জানান, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবৈধভাবে মেধা বিরোধী কোটার দাবি তুলছে। প্রকৌশল খাতে যোগ্যতাবিহীনদের কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না উল্লেখ করে তারা আরও বলেন, 24-এর গণ অভ্যুত্থান হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, তাই দেশে কোনো কোটা প্রথা থাকবে না। এ সময় ডিপ্লোমা আন্দোলনের বিরুদ্ধে মেধাভিত্তিক অবস্থানে থাকতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা। আজকের এক প্রেস কনফারেন্সে তারা প্রকাশ্যে বিএসসি প্রকৌশলীদের কুলাঙ্গার বলেছে। এটি শুধু অশালীন নয়, সরাসরি প্রকৌশল শিক্ষা ও পেশাজীবী সমাজকে অপমান করা। প্রকৌশল মানে প্রকৌশলী, টেকনিশিয়ান মানে টেকনিশিয়ান। এই সীমারেখা ভাঙার যে কোনো চেষ্টা প্রতিহত করতে আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, এর উপযুক্ত বিচার যদি না করে তাহলে বুয়েটিয়ানরা আর চুপ করে থাকবে না। সহ্য করেছে, আর সহ্য করবে না। ছাত্র জনতার আন্দোলনের পরে বিভিন্ন খাতে দেখা গিয়েছে বিভিন্ন ধরনের যে সমস্ত লগ্নি এবং বিনিয়োগ ছিল তার আসল রূপ। এই যেমন সরকার পতনের পরে বেরিয়ে আসতে শুরু করে দেশের ব্যাংক খাতের 15 বছরের ক্ষত। তবে 1 বছর পার হয়ে গেলেও নাজুক অবস্থায় চলছে ব্যাংকিং খাতগুলো। চলতি বছরের মার্চ শেষে মূলধন ঘাটতিতে পড়েছে দেশের অন্তত 23টি ব্যাংক, আর যার পরিমাণ দাঁড়িয়েছে 1,10,000 কোটি টাকার বেশি। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে মূলধন ঘাটতির পরিমাণ কমলেও ঘাটতিতে থাকা ব্যাংকের সংখ্যা বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার দোলন। বিগত সরকারের আমলে নজিরবিহীন অনিয়ম আর দুর্নীতিতে খাদের কিনারায় পড়া ব্যাংকিং খাত এখনও ধুঁকছে। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর প্রকৃত চিত্র সামনে আসতে থাকে। চলতি বছরের মার্চ মাস শেষে 1,10,000 কোটি টাকার বেশি মূলধন ঘাটতিতে পড়েছে দেশের 23টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বর শেষে 19 ব্যাংকের মূলধন ঘাটতি ছিল 1,71,687 কোটি টাকা, যেখানে চলতি বছরের প্রথম প্রান্তিকে মূলধন ঘাটতি কিছুটা কমলেও ঘাটতিতে থাকা ব্যাংকের সংখ্যা বেড়েছে। 28টি ব্যাংকের নির্দিষ্ট সময়ের জন্য ঋণ পরিশোধের সময় বাড়ানোয় ঘাটতির পরিমাণ কমেছে। চলতি বছরের মার্চ শেষে 6টি রাষ্ট্রমালিকানাধীন, 9টি বেসরকারি ব্যাংক, 7টি ইসলামী ধারার ব্যাংক এবং একটি বিদেশি ব্যাংকের সম্মিলিতভাবে
1,10,260 কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়ে। গত মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে 4,20,334 কোটি টাকা ছাড়িয়েছে। ডেফারেল সুবিধা নেয়ার পরও খেলাপির প্রভাবেই 23টি ব্যাংক মূলধন ঘাটতিতে রয়েছে, যার মধ্যে ডেফারেল সুবিধা পেয়েও অগ্রণী ব্যাংকের ঘাটতি বেড়ে হয়েছে 5,822 কোটি টাকা। ডেফারেল সিস্টেম ইজ এ ব্যাড সিস্টেম। দিস শুড বি স্টপ। যারা স্টেক হোল্ডার্স তারা তাদের শেয়ার হোল্ডারদের প্রফিট দেখায়, ম্যানেজমেন্ট তারা প্রফিট দেখায়, এই প্রভিশন না করে প্রফিট দেখায় তারা বোনাস নেয়। এগুলো তো সব নিয়ে বাইরে কোনো জায়গাটা নাই। একটি ব্যাংকের মূলধন ও তার ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত CRAR, যেখানে ঝুঁকির মাত্রা অনুযায়ী সম্পদের হিসাব নির্ধারণ হয়। মার্চ শেষে ব্যাংক খাতে CRAR দাঁড়িয়েছে 6.74%, যেখানে আন্তর্জাতিক মানদণ্ডে এই হার 10%-এর উপরে থাকা উচিত। কেন্দ্রীয় ব্যাংক বলছে, দুর্বল ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট কমানো সহ লেনদেন স্বাভাবিক করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে জুলাইয়ে 4,64,000 কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা দেয়া হয়েছে। আমরা তো বেশ কয়েকটা ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি। সবচেয়ে দুর্বল অবস্থায় যে ব্যাংকগুলো ছিল তাদের মধ্যে থেকে ব্যাংকগুলোর কীভাবে সংস্কার করা যায়, সেটা মার্জার হতে পারে, অন্য কিছু হতে পারে, বা কি হতে পারে সবকিছু আগে থেকে। বিশেষজ্ঞদের মত, ব্যাংক খাতের ঢেকে রাখা ক্ষত প্রকাশ পেতে শুরু করেছে। কিছু অব্যবস্থাপনার কারণে একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখন ব্যাংকের যেটা এখানে সুশাসন ফিরিয়ে আনার আসলে কোনো বিকল্প নেই। অপরাধেই যেন একটা নীতি হয়ে গেছে। আর এর থেকে আমাদের মোটিভেশন দরকার। আর দিয়ে দিলে সিরিয়াসলি এখানে মনিটর সুপারভাইজ করা, এবং যারা মনিটর সুপারভাইজ করবে এটা দিয়ে বাস্তবায়ন ঠিকমতো না করে তাহলে যথাযথ শাস্তির ব্যবস্থা করা। সংস্কারের অংশ হিসেবে অনিয়মে জড়িয়ে পড়া শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূত করা হচ্ছে। দ্বিতীয় ধাপে বেসরকারি আরও 11টি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, বন্ধকি সম্পদসহ বিভিন্ন সূচকের প্রকৃত অবস্থা পর্যালোচনা শেষে আওতায় আসবে একীভূতকরণ প্রক্রিয়ার। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। গেল 7 মাসে গাজীপুরে খুন হয়েছেন 104 জন। এর মধ্যে উপজেলাগুলোতে খুনের ঘটনা ঘটেছে 61টি আর নগরীতে 43টি। গড় হিসেবে এই সময়ে দিনে 1টি করে খুনের ঘটনা ঘটেছে এ জেলায়। এর সাথে আছে ছিনতাই, চাঁদাবাজি আর উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচারের নামে সহিংসতার ঘটনা। আতঙ্ক আর উদ্বেগ কাটছে না গাজীপুরবাসীর। জিএমপির দাবি, বাহিনীর সীমিত সক্ষমতা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন তারা। কেএম আখতারুজ্জামানের তোলা ছবিতে হোসেন জাহেদের প্রতিবেদন। স্বামী হারানোর দিন দশেক পরেও শোকের ছায়া থেকে মুক্ত হতে পারছেন না ফরিদা বেগম মুক্তা। 2 সন্তানকে সাথে নিয়ে এলেন গাজীপুর চান্দনা চৌরাস্তার ঠিক সেই জায়গায় যেখানে খুন হন তার স্বামী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। আলোচিত এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত 8 জন গ্রেপ্তার হলেও নিরাপত্তা শঙ্কায় দিন কাটছে তার। আশঙ্কা তো অবশ্যই আছে। ওরা যদি জামিন ছাড়া পায় আমাদের তো বেঁচে রাখবে না, আমাদের মানে একবারে আমাদের পরিবারটা নিঃস্ব করে ফেলবে, সবাইকে শেষ করে ফেলবে। বিচার নিয়ে চাওয়া যে দ্রুত ওদের ফাঁসি হোক, এটুকু চাই আমরা, দ্রুত যাদের ফাঁসি হয়ে যায় তাহলে আমরা একটু নিশ্চিত থাকবো। চান্দনা চৌরাস্তার মতোই গাজীপুরের টঙ্গী স্টেশন রোড, টঙ্গী ওড়াল সড়ক, কোনাবাড়ি ও জয়দেবপুর এলাকা এখন অপরাধের হটস্পট। এসব এলাকায় চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত খুন হয়েছেন 43 জন। নগরীর 8টি থানার মামলার তথ্য বলছে 2024 সালের একই সময়ে হত্যাকাণ্ড সহ অন্যান্য অপরাধের পরিমাণ ছিল তুলনামূলক কম। এসব কারণে সন্ধ্যার পর নিতান্ত জরুরি না হলে ঘর থেকে বের হতে চাইছেন না নগরবাসী। অনেকেই দিনের বেলাতেও একাকী চলতে বোধ করছেন শঙ্কা। ভয় বলতে রাস্তাঘাটে এটা তো আতঙ্কজনকই, যে আমি বাসে উঠছি, বাসের জানালার সিটে বসছি, আমার মানে মোবাইলটা আমার হাতে থাকা নাই। পুলিশের টল তেমন একটা দিতে পারে না ভাই, দিতে পারলে তো এরকম ছিনতাইকারী হতো না ভাই, হইতো না, প্রায় ছিনতাইকারী হয় এই জায়গায়। আগের চেয়ে খারাপ হয়েছে, ভালো হয়নি। আর আগে তো এত হইতো না, আর এখন দেশে দেখা গেছে থানায় পুলিশের এখন কেউ আগের মতো ভয় পায় না, এখন ওই সুযোগটাই সবাই নিতেছে আর কি।
গাজীপুর নগরীতে অপরাধের অনুঘটক হিসেবে রাজনৈতিক অসহিষ্ণুতা এবং বন্ধ হয়ে যাওয়া শতাধিক গার্মেন্টসের বেকার শ্রমিকদের দুষলেন জিএমপির উপপুলিশ কমিশনার। সেই সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথাও তুলে ধরলেন তিনি। আসলে অপরাধীকে কিন্তু আমরা অপরাধী হিসাবেই কিন্তু দেখতে চাই, তাদের কোনো দলীয় পরিচয় কিন্তু পুলিশের কাছে কখনোই মুখ্য হয়ে দাঁড়ায় না। কিন্তু এরপরেও কিছু বিষয় থাকে, যেরকম আপনার বর্তমান যে পরিস্থিতিতে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে আপনারা জানেন, এর ফলে কিন্তু অনেক লোক বেকার হয়ে গেছে। এই বেকারত্বের কারণেও কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে অনেক অপরাধ বৃদ্ধি পেয়েছে। পুলিশের এমন বাড়তি তৎপরতা মনে করিয়ে দেয় ফেব্রুয়ারিতে অপারেশন ডেভিল হান্ট নামে গাজীপুরের যৌথ বাহিনীর অভিযানের কথা। সে সময়ের অভিযানে গ্রেপ্তার হন ৩ সহস্রাধিক। তবে আলোচিত অপরাধ ঘটলেই পুলিশি তৎপরতার সমালোচনা করে সুশীল সমাজের এই প্রতিনিধির পরামর্শ টেকসই উদ্যোগে নজর দেওয়ার। এটা কিন্তু মানুষ জানে যে এখানে অপরাধ করে পার পাওয়া যায়, এবং যে যারা অপরাধের পেছনে মূল হোতা তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, এবং রাজনৈতিক প্রভাব বা যে আরও পেশি শক্তির তো একটা প্রভাব রয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা মনোসামাজিক যে আমাদের কাজগুলো করা দরকার মানুষের জন্য সচেতন করার জন্য, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সত্যিকার অর্থে মানুষের জন্য কল্যাণকর করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করা দরকার সেগুলো কিন্তু নেওয়া হচ্ছে না, বা বলতে গেলে হয়নি। গাজীপুর মহানগরের প্রতি ৬,০০০ নাগরিকের জন্য কেবল একজন পুলিশ সদস্য থাকায় হতাশা আছে নগরবাসীরও। পুলিশের এত শত উদ্যোগের পরেও নিরাপত্তা নিয়ে জনমনের শঙ্কা যেমন আছে, তেমনি আছে নিরাপদ জীবনের প্রতি তীব্র বাসনাও। আর তাই তো গাজীপুরের শহর বন্দর থেকে শুরু করে অলিগলি সবখানে একটাই প্রশ্ন, যার চলে যাবে তারই কি শুধু বিচ্ছেদের যন্ত্রণা? হোসেন জাহিদ, এখন গাজীপুর। কখনো চাঁদাবাজি, আবার কখনো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, আর সাথে বিভিন্ন ধরনের ঝামেলা তো লেগেই আছে। গেল ১ বছরে অর্ধশত গোলাগুলি আর সংঘর্ষ হয়েছে চট্টগ্রামের হাটাজারি, বাইজিৎ আর রাউজান থানায়, আর এতে করে প্রাণ হারিয়েছে অন্তত ১৫ জন। সর্বশেষ একটা ঘটনার কথা বলতে চাই। ৪ জন মুখে মাস্ক পরে ঢুকে পড়ে বাড়ির আঙিনার মধ্যে। এরপরে এলোপাথারি গোলাগুলি শুরু হয়ে যায়, ঝাঁঝরা হয়ে যায় বারান্দার গ্লাস। একটা গুলি ছুটে যায় বাড়ির ভেতরে, সেগুলি লাগতে পারতো যে কারো গায়ে। এমনই আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা। ঘটনা ঘটেছে গতকালকে একজন ব্যবসায়ীর বাড়িতে। কি বলছেন সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীরা, বিস্তারিত জানাচ্ছেন শোয়েব রহমান। বুধবার সকাল 10:30 হাটহাজারীর মেখলে এমন দিনে দুপুরে এক ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে অস্ত্র হাতে ঢুকে পড়ে 4 যুবক। সবার মুখ মুখোশে ঢাকা। একটু পরই বাড়ি লক্ষ্য করে ফিল্মি কায়দায় গুলি ছুটতে থাকে একজন। এরপর দফায় দফায় গুলি শুরু হয়। কিছুক্ষণ পরই ব্যাগে অস্ত্র ঢুকিয়ে দৌড়ে পালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এলোপাতারি গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বারান্দার গ্লাস। গুলির আঘাতে উঠে যায় দেয়ালের পলেস্তরা। একটি গুলি জানালার গ্লাস ভেদ করে ঢুকে পড়ে ঘরের ভেতর। বাড়িটি স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীরের। এলাকায় তিনি সজ্জন ব্যবসায়ী হিসেবে পরিচিত। আবাসন, পেট্রোল পাম্প সহ নানা রকম ব্যবসা তার। জানান, কয়েকদিন ধরে বিদেশি নম্বর থেকে তার কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একটি গ্রুপ। মোবাইল হুমকি ধামকি দেওয়ার পরও চাঁদা দিতে অস্বীকার করায় হামলা চালায় তারা। এতে আতঙ্কিত পরিবারের সদস্যরা। 5-6 জন লোক এসে 4 জন ভিতরে ঢুকছে, যেটা আমরা সিসি ক্যামেরাতে ফুটেজে দেখছি আর কি। 4 জন ঢুকছে ভিতরে আর 2 জন বাইরে ছিল। কয়েকটা গুলি করে চলে গেছে। কেন, কারা করছে, কেন করছে বুঝতে পারতেছি না এখনো। তো যাই হোক, প্রশাসনের অনেক লোকজন আসছে, ওদের প্রশাসনের অনেক সহযোগিতা পেয়েছি। ওরা সব কিছু এখানে তদন্ত করছে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা আতঙ্ক ছড়িয়েছে জনজীবনে। প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। গেল 1 বছরে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, মোহরা, চাঁদগাঁও এবং বাইজিৎ এলাকায় আধিপত্য এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে প্রায় অর্ধশতাধিক, আর প্রাণ গেছে অন্তত 15 জনের।
এমন জনবহুল এলাকায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আগে হয়নি দাবি স্থানীয়দের। এই ফ্যামিলি তো আতঙ্ক আছেই, সাথে সাথে আমাদের গ্রামের প্রত্যেকটা ফ্যামিলি আতঙ্ক। এই আমাদের উত্তর মেঘলে এই ঘটনা আর কোনো জীবনে হয়নি, আমরা শুনি নাই, ছোট থেকে আমরা শুনি নাই। ওটার মধ্যে এই দুর্ঘটনাটা কে বা করা করলো, আমাদের প্রশাসনের জন্য সাহায্য প্রশাসনে ব্যবস্থা নিয়ে যাবে। ঘটনার পরপরই এলাকায় ছুটে যান পুলিশ। শিগগিরই অস্ত্রধারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস তাদের। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ওখান থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এবং তাদেরকে শনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের বিভিন্ন ইউনিট কাজ করছে আর কি। স্থানীয়দের অভিযোগ, 5 আগস্টের পর চট্টগ্রাম নগরীর বাইজিদ, হাটহাজারী, রাউজান থানায় আইন শৃঙ্খলা সবচেয়ে বেশি অবনতি হয়েছে। অথচ সন্ত্রাসীদের বিরুদ্ধে তেমন কোনো শক্ত অবস্থান দেখা যায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। ডেঙ্গু এখন আর রাজধানীর মধ্যে সীমাবদ্ধ নেই। ঢাকা এবং ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে সমান তালে। সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঠেকাতে স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। শম্পা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। আগস্টে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। প্রতিদিন গড়ে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। বিগত কয়েকদিনে হাসপাতালের চিত্র আরও ভয়াবহ হয়েছে। তবে ডেঙ্গু এখন আর রাজধানীর মধ্যে সীমাবদ্ধ নেই। একটা সময় ছিল যখন 80% বেশি ডেঙ্গু রোগী হতো ঢাকার 2 সিটিতে। তবে চলতি বছর পাল্টে গেছে সেই চিত্র। এখন ঢাকা এবং ঢাকার বাইরে রোগী বাড়ছে সমান তালে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের যে তথ্য স্বাস্থ্য অধিদপ্তর তুলে ধরেছে তা বিশ্লেষণ করে দেখা যায় 1 জানুয়ারি থেকে 10 আগস্ট পর্যন্ত আক্রান্ত 24,183 জনের মধ্যে 18,837 জনই ঢাকার বাইরের বাসিন্দা। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, ডেঙ্গু নিয়ন্ত্রণে শহর থেকে গ্রাম সকল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করার। ডেঙ্গু দূর করার জন্য একদিকে যারা রোগী হয়ে গেছে তাদের দ্রুত শনাক্ত করে তাদেরকে চিকিৎসার আওতায় আনা। সবাইকে আইসিইউতে নিতে হবে তা তো না। প্রাথমিক চিকিৎসা, মাধ্যমিক চিকিৎসা আর সর্বোচ্চ 3য় পর্যায়ের চিকিৎসা। এই স্বাস্থ্য ব্যবস্থাটা যে আমাদের সম্পদ আছে, এটা বিকেন্দ্রীকরণ করলে কিন্তু এটা হয়ে যায়। আমাদের সব জায়গায় ডাক্তার প্রয়োজন নেই, স্বাস্থ্যকর্মী যথেষ্ট, কোনো জায়গায় নার্স যথেষ্ট। এছাড়া মশা কিংবা রোগ নিয়ন্ত্রণে সবাইকে দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। কোনো একক প্রতিষ্ঠান ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবে না জানিয়ে এই বিশেষজ্ঞ ডেঙ্গুর বর্তমান অবস্থাকে জরুরি অবস্থা বলে ঘোষণা দেওয়ারও পরামর্শ দেন। এখন তো আপনি স্বাস্থ্যকে জিজ্ঞেস করেন, তারা বলবে আমরা চিকিৎসা দিচ্ছি, মশা নিয়ন্ত্রণ তো আমার দায়িত্ব না। আবার আপনি যারা স্থানীয় সরকার কর্তৃপক্ষ বলবে যে আমরা তো মশা নিয়ন্ত্রণে কাজ করছি, রোগীর চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। কাজেই ফাঁক দিয়ে মানুষ কিন্তু মারা যাচ্ছে। কাজে একটা একক কর্তৃপক্ষ দরকার যারা সমন্বয় করবে। কোনো একটা সংস্থা, কোনো একটা হাসপাতাল একা রোগী নিয়ন্ত্রণ এবং মশা নিয়ন্ত্রণ করা হচ্ছে না তো, প্রতি বছরই তো একইভাবে চলছে। কাজেই এই কাজটার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, আরও যেসব মন্ত্রণালয় প্রয়োজন সবগুলো মিলে একটা সমন্বিত কেন্দ্র দরকার। এদিকে রাজধানীতে মশক নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ সহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। ভারত তাদের মাটিতে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না বলে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের করা অভিযোগ প্রত্যাখ্যান করে এই বিবৃতি দিল নয়াদিল্লি। ভারতে থেকে আওয়ামী লীগ সমর্থিতদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ সম্পর্কে মোদী সরকার অবগত নয় বলেও উল্লেখ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর আগে বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের মামলা ও ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনো ভারতে অবস্থান করছেন। এদের মধ্যে কয়েকজন গত 21 জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননাকর। 2024 সালের কথা মনে নিশ্চয়ই পড়ছে। 21শে আগস্ট 2024 সালের এই দিনেও
ঠিক ভয়াবহ এক বন্যায় তলিয়ে গিয়েছিল ফেনী সহ আশেপাশের বিভিন্ন জেলা ডুবে গিয়েছিল। সেখানে অনেক মানুষ, গবাদি পশু এবং ঘরবাড়ি প্রাণ হারায়, অনেকেই নিঃস্ব হয় হাজারো পরিবার। বছর না পেরোতেই এবার 2025-এর ঘূর্ণিপাকে 3 দফায় ডুবল এই জনপদ। বারবার এই বন্যার পেছনের আসলে কারণটা কি, মুক্তির উপায়ই বা কিসে, জানাচ্ছেন সোলাইমান ডালিম, যেখানে ক্যামেরা ছিলেন দুলাল তালুকদার। উজান থেকে নেমে আসা সীমান্তবর্তী 3 নদী মুহুরী, কহুয়া আর সিলোনিয়া। গ্রীষ্মে এসব নদী মুমূর্ষু অবস্থায় থাকলেও বর্ষায় রূপ নেয় ধ্বংসের প্রতীকে। নদীর এমন রূপ বদলেই আতঙ্কে থাকেন লাখো মানুষ। 2024-এর 21 আগস্টের বন্যায় পরশুরাম, ফুলগাজী সহ জেলায় প্রাণ হারিয়েছিল 39 জন। ভেসে গিয়েছিল প্রায় 2600 কোটি টাকার সম্পদ। চলতি বছরও নতুন করে 3 দফার বন্যায় ক্ষতি হয়েছে আরও 238 কোটি টাকার সম্পদ। ফেনীর পরশুরাম বল্লারমুখা সীমান্ত দিয়ে প্রবেশ করা মুহুরী নদীর ভারতের অংশে প্রশস্ততা প্রায় 250 মিটার। তবে বাংলাদেশ প্রান্তের ফুলগাজী অংশে এসে তা দাঁড়ায় মাত্র 30 মিটারে। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে তৈরি হয় বন্যার। নদী ভাঙনে গেল 9 বছরে ফেনীর বড় 3টি নদীর গা ঘেঁষা 122 কিলোমিটার বাঁধের 214টি স্থানে ভেঙেছে। পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে 8,807 কোটি টাকার প্রকল্প। স্থানীয়রা বলছেন, মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হলে আর নদী তার প্রশস্ততা ও গভীরতা ফিরে ফিরে কমবে নদীগুলোর আগ্রাসী রূপ। এছাড়া এটির যে পানির লেভেল, সেটাও অনেক সময় অপরিকল্পিতভাবে ব্রিজ নির্মাণ করার কারণে অনেক সময় নদীতে পানি বাড়লে ব্রিজের নিচের অংশ দিয়ে পানি বাধাপ্রাপ্ত হয়। শুধু এটি নয়, তাদের এই বিভিন্ন অপরিকল্পিত কাজের কারণেই মূলত এই নদীতে পানি প্রবাহের সমস্যা তৈরি হচ্ছে। ফুলগাজীর এই কিনারে যে গাংটা যে আছে, তো ওই গাংটা ফুলগাজীর ওই কিনারে ওই সাইডে পানি যাওয়ার রাস্তা খুব ছোট। আবার দনুনটা থেকে চন্দনা যে একটা রোড আছে, ও রোডটাতে যে ব্রিজটা দিচ্ছে, ওই ব্রিজটা কিন্তু একবারে নিচে পানি এদিকে আটকে রাখে। 16-17 জায়গা দিয়ে একসাথে ভাঙিয়েছে, আধা ঘন্টার মধ্যে ভাঙিয়ে গেছে। উন্নয়ন বোর্ডের কর্তাব্যক্তিরা যদি বর্ষা মৌসুমের আগে যদি এটা বাঁশঝাট এবং গাছপালা আগাছা যদি সাফ করে দিত, তাহলে নদীর এরকম বিপর্যয় 24-এর মতো বিপর্যয় আমাদের এখানে করতো না। শুধু বর্ষায় নয়, শুষ্ক মৌসুমেও দুঃখ পিছু ছাড়ে না নদী পারের মানুষের। উজান থেকে পানি আসা বন্ধ হয়ে গেলে তখন শুরু হয় ফসলের জন্য পানির হাহাকার। এতে ব্যাহত হয় কৃষি, বাড়ে আর্থিক দুরবস্থা। আমাদের এই নদীটা আগে অনেক বড় ছিল, এখন চারদিক থেকে বাড়িঘর করে যে টার্নিং এ তো ঘরগল করে জায়গা জমিন পুরাই মানে সব নদীর ছোট বানায় ফেলছে। আগে অনেক বড় নদী ছিল, তখন কোনো বাঁধ ভাঙতো না। ইচ্ছা করলে পানি ছেড়ে দিতে পারবে না। এটার যদি সঠিক একটা দুই দেশের মধ্যে একটা চুক্তি হয়, তাহলে আশা করি আমরা এই দেশের মানুষ, এই ফেনী জেলার মানুষ আমরা রেহাই পাবো এই বন্যা থেকে। পানি যাওয়ার পথকে সুগম করে নদীকে তার গতিপথ ফিরিয়ে দিলেই তবে বন্যার সমস্যার সমাধান হতে পারে বলে জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যার এই শিক্ষক। আর বিষয়টির সাথে একমত হয়ে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ফেনী অঞ্চলে যেগুলো, সেগুলো অধিকাংশ হচ্ছে ভারত, তার আসাম, ত্রিপুরা বিভিন্ন জায়গা থেকে আসছে। সুতরাং এবং সেগুলো এসে কোথা থেকে বে অফ বেঙ্গলে মিশছে। যে পরিমাণে প্রবাহ আসে প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায়, সেই প্রবাহ যাওয়ার যে চ্যানেলগুলো, অর্থাৎ সেই চ্যানেলগুলো উন্মুক্তকরণ আগে ছিল, কিন্তু সেই চ্যানেলগুলো আস্তে আস্তে ভূমিরূপে শুরু হয়ে গেছে। এটা একটা বড় কারণ। এই ৭,৩৪০ কোটি টাকার ডিপিপিতে মেইন অবজেক্ট হলো নদী খনন করে এই পানিটাকে বের হয়ে যাওয়ার মতো পর্যাপ্ত প্যাসেজ দেওয়া। ছোট ছোট ব্রিজ আছে নদীতে, সেগুলোর জন্য পানি বাধা প্রায়, সেই ব্রিজগুলো পর্যায়ক্রমে রিমডেলিং করতে হবে। এই প্রজেক্টে সুপারিশ করা আছে। সীমান্তের ওপারে পানি ছাড়লে তলিয়ে যায় জলপথ, আর শুকনো মৌসুমে পানি আটকে রাখলে হাঁসফাঁস করে কৃষি। বিশেষজ্ঞরা বলছেন, সুস্পষ্ট ও টেকসই পরিকল্পনা এবং দ্বিপাক্ষিক সমাধানই পারে এই দুর্যোগ চক্র থেকে মুক্তি দিতে। সোলাইমান ডালিম, এখন ফেনী। সরবরাহ কমায় জামালপুরে বেড়েছে সব ধরনের সবজির দাম, তবে অপরিবর্তিত পেঁয়াজ, রসুন ও আলুর দাম।
অন্যদিকে রাজশাহীতে খাল বিলে পানি বেড়ে যাওয়ায় কমেছে মাছের সরবরাহ, ফলে দাম বেড়েছে দেশীয় ও চাষকৃত মাছের। এ নিয়ে আরও জানাতে জামালপুরের ফৌজদারি মোড় বাজার থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা এবং রাজশাহীর বায়া বাজার থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। প্রথমে চলে যাব জামালপুরে জুয়েলের কাছে। জুয়েল, সবজির দাম বাড়ার কারণ কি বলছেন বিক্রেতারা, আর কোন কোন সবজির দাম কেমন বেড়েছে জানাবেন? জামালপুরে টানা ভারী বৃষ্টির কারণে জামালপুরের ৭ উপজেলার যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলের সব ধরনের সবজি কিন্তু এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে। অনেক ক্ষেতে পানি জমে রয়েছে, অর্থাৎ এই যে নষ্ট হয়ে যাওয়া ক্ষেতে পানি জমে থাকার কারণে কিন্তু জামালপুরে ইতিমধ্যে সব ধরনের সবজির দাম বেড়ে গেছে, এমনটাই কিন্তু দাবি করছে এখানকার পাইকারি এমনকি খুচরা বিক্রেতা। আমরা সকাল থেকেই হাটে রয়েছি, আমরা বিভিন্ন ক্রেতা এমনকি বিক্রেতার সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছে, সপ্তাহের ব্যবধানে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আলু, পেঁয়াজ, রসুনের দাম কিছুটা অপরিবর্তিত থাকলেও বেড়েছে সব ধরনের সবজির দাম। আজকে যদি আমি এই ফৌজদারি মোড় হাটের সবজির দাম বলি, তাহলে প্রথমে কাঁচামরিচ দিয়ে শুরু করতে চাই। কাঁচামরিচ কিন্তু পাইকারি হাটে বিক্রি হচ্ছে 200 টাকা, আর এখানে কিন্তু বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা, 225 টাকাও কেউ কেউ কাঁচামরিচ বিক্রি করছে। আর বেগুন বিক্রি হচ্ছে 190 থেকে 110 টাকা মতো বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা পর্যন্ত। করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি ধরে। পেঁপে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি ধরে। কচুরমুখী যে রয়েছে সেটি বিক্রি হচ্ছে 80 টাকা ধরে। অর্থাৎ এই যে সবজি, জাতলাউ, চাল কুমড়া, সেগুলো বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি ধরে। অর্থাৎ বলা যায় এই যে দামগুলো কিন্তু হু হু করে বেড়েছে, অর্থাৎ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, আলু বিক্রি হচ্ছে কিন্তু সপ্তাহের ব্যবধানে 20 থেকে 25 টাকা কেজি ধরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি ধরে, রসুন বিক্রি হচ্ছে পকার বেঁধে 90 থেকে 100 টাকা কেজি ধরে। অর্থাৎ বলা যায় এই যে দামগুলো, এই আলু, পেঁয়াজ, রসুনের দাম কিছুটা অপরিবর্তিত থাকলেও সব ধরনের সবজি বেড়ে গেছে। অর্থাৎ বলা চলে এই মুহূর্তে যে সাধারণ মানুষের তাদের একটি দাবি হচ্ছে এই মুহূর্তে বাজার মনিটরিং করা প্রয়োজন, নাহলে অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সব মিলিয়ে বলা চলে সবকিছু দাম কিন্তু এই মুহূর্তে বেড়েছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। এবার মাছের বাজারের খবর জানতে চলে যাব রাজশাহীতে মারুফের কাছে। মারুফ, আপনি জানাবেন কোন কোন মাছের দাম বেড়েছে আর এ নিয়ে কি বলছেন বিক্রেতারা? এখন আমি আছি রাজশাহীর বায়া যে মাছের আড়ত, সেই মাছের আড়তে অবস্থান করছি। সকাল থেকেই এখানে মাছের আড়তে ক্রেতা এবং বিক্রেতারা কিন্তু এসেছে। তারা মূলত ভোর থেকে বাজারে সমাগম দেখা যাচ্ছে। তবে মাছের আজকে যে সরবরাহ সেটি অনেকটাই কম মনে হচ্ছে, কারণ আপনি জানেন যে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর কারণে নিম্ন অঞ্চলের যেসব পুকুর এবং খালবিল রয়েছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভরে গেছে, যার কারণে মাছ ধরতেও অনেকটাই কষ্ট হচ্ছে এবং অনেক মাছ ধরা যাচ্ছে না বলেও জানা যাচ্ছে। পাশাপাশি এই মৌসুমে মূলত মাছের যে পোনা সেই পোনা ছাড়া হয়, যার কারণে চাষকৃত যে মাছ সেটি পাওয়াটাও এখন কষ্টকর হয়ে যাচ্ছে। যার কারণে মূলত আজকে যে বাজার দর মাছের সেটি দেখা যাচ্ছে যে রুই মাছ আজ যেটি 1 কেজি সাইজের বা আকারে সেটি বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকা। কাতলা মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকা দরে এবং মৃগেল মাছ বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা দরে। পাঙ্গাস মাছ আজকে বিক্রি হচ্ছে 130 থেকে 160 টাকা এবং তেলাপিয়া যে বড় আকারের যেটি সেটি 150 থেকে 200 টাকা কেজি দরে। মাঝারিটি বিক্রি হচ্ছে 150 টাকা দরে এবং ছোট যে তেলাপিয়া সেটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। পাশাপাশি এখানে পুকুরের চাষকৃত মাছের পাশাপাশি দেশীয় যে মাছ সেটিও এখানে চড়া দামে বিক্রি করতে দেখা যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে পুঁটি মাছ 300 থেকে 320 টাকা কেজি দরে। পাবদা মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা দরে। অন্যান্য যে মাছগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে আকার এবং মান ভেদে সেগুলোরও দাম বৃদ্ধি পেয়েছে। গড়ে দেখা যায় 30 থেকে 40 টাকা দরে এই মাছগুলো দাম বৃদ্ধি পেয়েছে। মূলত এখানে যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই সময়ে মাছের সরবরাহ কম থাকার কারণ পানি বৃদ্ধি পেয়েছে, পর্যাপ্ত পরিমাণ মাছ ধরা যাচ্ছে না, যার জন্যই মূলত বাজারে মাছের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী মাছ সরবরাহ কম থাকার কারণেই এই দামটা বৃদ্ধি পেয়েছে। এবং বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে পাইকারি যে
মাছের আরও সেখানে একটু দাম কম থাকলেও খুচরা যেখানে মাছ বিক্রি করা হচ্ছে সেখানে একটু দামটা এর চেয়েও বেশি। মূলত মাছের এই দামটা যদি একটু কম থাকে তাহলে হয়তো বা নিম্ন আয়ের যেসব মানুষ আছেন তাদের মাছ কেনার সাধ্যের মধ্যে থাকবে এবং তারা মাছ কিনে পরিবার পরিজন নিয়ে থাকতে পারবেন, এমনটাও কিন্তু বলছেন। এনি রাজশাহীর যে বায়া মাছের আড়ত সেখান থেকে ছিল মাছের সবশেষ খবরাখবর। জামালপুর এবং রাজশাহীর বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি অঞ্চল, আর সেই সমস্ত অঞ্চলগুলোতে সম্প্রতি চোরাচালানের জন্য আলোচিত হচ্ছে। বিশেষ করে কক্সবাজারের রামুর, গর্জনিয়া, কচ্ছপিয়া ও বান্দরবনের নাইখনছড়ি সীমান্ত এলাকা। এখানে রাজনৈতিক মানুষদের সঙ্গে নিয়ে গড়ে উঠেছে সীমান্ত মাফিয়া গ্রুপ, যাদের নাম দেওয়া হয়েছে অধরা। তবে এবার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সীমান্ত চোরাকারবারে ভাটা পড়েছে। এখন নতুন করে চোরাচালান শুরু করতে নানা ষড়যন্ত্র লিপ্ত চক্রটি। তারা আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানকে প্রশ্নবিদ্ধ এবং গ্রেফতারদের ছাড়িয়ে আনতে ফোন দিয়েছেন। যদিও আইন শৃঙ্খলা বাহিনী চোরাকারবারীদের ষড়যন্ত্রকে পাত্তা দিচ্ছে না। বান্দরবান থেকে রিজভির হাতের প্রতিবেদনে বিস্তারিত। বান্দরবান ও কক্সবাজার সীমান্তে একসময় দাপিয়ে বেড়ানো শীর্ষ সন্ত্রাসীরা একে একে ধরা পড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর জালে। উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র, গোলাবারুদ, ইয়াবা আর চোরাই গরু। এছাড়া প্রশাসনের নজরদারি বাড়ায় মিয়ানমার থেকে চোরাই গরু বাজারে আসছেও কম। অবৈধ বাণিজ্য বন্ধ হওয়ার পথে চক্রটি প্রশাসনের উপর ক্ষিপ্ত। আইন শৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করে চলমান অভিযান বন্ধ করতে তৎপর সীমান্তের চোরাকারবারি দলের সদস্যরা। অনেকে জেলে বসে আটছে নানা ফন্দি। শুধু চোরাকারবারি নয়, হামলা, অস্ত্রের ব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে চক্রটির বিরুদ্ধে। 562 মামলা, 1870 মামলা, ওর আর বেশি হয়রানি করছে, কিন্তু ও প্রকৃত সন্ত্রাসী। অনেক অস্ত্র আজও পর্যন্ত তাদের কাছে আছে। আমরা আজও পর্যন্ত মানে কোনো ধরনের আমাদের নিশ্চয়তা আছে মনে আমি মনে করতে পারি না, কারণ আমরা পলাতক ছিলাম। শাহিন ডাকাতের সহকারী আফসার ডাকাতি চলছে, এটা আমরা অনেক খুশি। আফসার যেন জিন্দিগিতে যেন সারা না পাই, এটার জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ করতেছি। এদিকে চলতি মাসের শুরুতে আবারও মিয়ানমার সীমান্তে সক্রিয় হয়ে উঠতে তৎপর তালিকাভুক্ত 22 চোরাকারবারি দল। এবছর 5 জুন যৌথ অভিযানে মিয়ানমারের চোরাই গরু জব্দের ঘটনায় চক্রটির বিরুদ্ধে মামলা করে বিজিবি। চোরাচালান চোরাকারবারিগুলো শক্ত হাতে করতে পারে, প্রশাসনের বিরুদ্ধেও মামলা, আবার যারা অ্যারেস্টেড হয়েছে তাদেরকে ছাড়ানোর জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। এর মধ্যে দিয়ে অনেক ব্যবসায়ীকে 11 বিজিবি ধরে অনেক শাস্তি দিয়েছে। এখন ওদের অভিযান এখনো পর্যন্ত চলমান রয়েছে। বর্তমানে এখন মোটামুটি আয়ত্তের মধ্যে। এখন সীমান্তে চোরাচালান বন্ধে সতর্ক থাকার পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় টহল সহ সার্বিক নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে বিজিবি। চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোরভাবে কার্যক্রম টহল পরিচালনা করছে। এছাড়া চিহ্নিত চোরাকারবারীদেরকে নজরদারির আওতায় রাখা হয়েছে, তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে। সীমান্তে অপরাধ তৎপরতা দমনে নাইখংছড়ি, গর্জনিয়া, কচ্ছপিয়ায় নিয়মিত বাজার মনিটরিং এবং যৌথ অভিযান চালানোর পরামর্শ স্থানীয়দের। এখন বান্দরবান। অধিকৃত পশ্চিম তীরের E1 এলাকায় 3000-এর বেশি বাড়ি নির্মাণে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরায়েল। গাজায় চলমান আগ্রাসনের মধ্যে এই অনুমোদন দিয়েছে তেল আবিব। এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন, আর বসতি নির্মাণের নতুন পরিকল্পনাকে অবৈধ বলে জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। E1 ভূখণ্ড দখল পরিকল্পনা নিজের করে নিতে ভবিষ্যতে পরিকল্পনাও রয়েছে বলে হুমকি করে বলে মনে করছেন ইসরায়েল। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বুলেট বোমা ছাড়াও সীমান্ত বন্ধ রেখে তীব্র খাদ্য সংকট তৈরি করে গাজাবাসীকে তিলে তিলে হত্যা করছে ইসরায়েল। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে তাদেরই বেশ কয়েকটি পশ্চিমা মিত্র দেশ। এরপরই ফিলিস্তিনের রাষ্ট্রের ধারণা মুছে ফেলতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। অধিকৃত পশ্চিম তীরের E1 এলাকায় 3000-এর বেশি বাড়ি নির্মাণে অর্থমন্ত্রী বেজালালের বিতর্কিত পরিকল্পনার চূড়ান্ত অনুমোদনও দিল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশন। এই অবস্থায় ইসরায়েলি দখলদারিত্বের নতুন পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে বলা হয়েছে জেরুজালেমের পূর্ব দিকের E1 ভূখণ্ড নিয়ে ইসরায়েলের নতুন ছক ওই অঞ্চলে বসবাসকারী ফিলিস্তিনি সম্প্রদায়কে বিচ্ছিন্ন করবে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ণ করবে।
Israel are planning for new settlements in the West Bank. All settlements are against the law, against the agreements since Oslo, and we agreed that there should not be any unilateral action of the Security Council 2334, which considers all settlements in Gaza and the West Bank and East Jerusalem are illegal. Include the whole world voted, including the American administration. القرار اللي صدر عن الحكومة الإسرائيلية هو قرار خطير جدا، يعني إذا يعني تكلمنا فيه أو تخيلناه يعني على أرض الواقع. পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে অবৈধ বলে মনে করে বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায়। খোদ ইসরায়েলিরাও মনে করেন E1 ভূখণ্ডে বসতি স্থাপন তাদের ভবিষ্যৎকে হুমকিতে ফেলতে পারে। If Israel will build in E1, it will be devastating for any potential of a Palestinian state. Is actually a celebration of the killing of the future of Israel. পশ্চিম তীরের E1 এলাকায় ইসরায়েলের বসতি স্থাপন পরিকল্পনা এবারই নতুন নয়। এর আগেও ওই স্থানে বসতি স্থাপনের উদ্যোগ নিয়েছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের চাপে 2022 সালে পরিকল্পনাটি স্থগিত করতে বাধ্য হয়েছিল তেল আবিব। কিন্তু ফিলিস্তিনের রাষ্ট্রের সম্ভাবনা উড়িয়ে দিতে আবারও অপতৎপরতা চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। ইতোমধ্যে এলাকাটিতে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। অনূর্ধ্ব 17 নারী সাব চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে 3-1 গোলে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে দেখে শুনে খেলতে থাকে দুই দল। তবে প্রথম দিকে ভুটানের পায়ে বল বেশি থাকলেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভুটানের জালে প্রথম গোল করেন সুরভি আকন্দ প্রীতি। 1-0 গোলে লিড নিয়ে বিরতিতে যায় টিম বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের 54 মিনিটে আলফি আক্তারের গোলে লিড 2-0 করে বাংলাদেশ। ম্যাচের 61 মিনিটে গোলকিপারের ভুলে 1 গোল শোধ করে ভুটান। ম্যাচের 66 মিনিটে দ্বিতীয় গোল করে লিড 3-1 করেন আলফি। আর শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাঘিনীরা। শেষ করছে এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডাকসু নির্বাচনে ওমামার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্যানেল ঘোষণা আজ। ছাত্র দলের 27 সদস্যের প্যানেল। পূর্ণাঙ্গ তালিকা বাকশাসের। নাজুক অবস্থায় দেশের ব্যাংক খাত। 23টিতে মূলধন ঘাটতি ছাড়িয়েছে 1 লাখ কোটি টাকা। খাত সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের। কিছু অব্যবস্থাপনার কারণে একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখন ব্যাংকের যেটা এখানে সুশাসন ফিরিয়ে আনার আসলে কোনো বিকল্প নেই। গাজীপুরে প্রতিদিন গড়ে 1টি করে খুন, 7 মাসে শতাধিক। ছিনতাই, চাঁদাবাজি, মবে উদ্বেগ। 1 বছরে চট্টগ্রামের 3 উপজেলায় গুলি, সংঘর্ষে নিহত 15। ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিন গড়ে শতাধিক রোগী ভর্তি। রাজধানীর বাইরেও ঊর্ধ্বমুখী সংক্রমণ। স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের পরামর্শ দিচ্ছে বিশ্লেষকরা। এই স্বাস্থ্য ব্যবস্থাটা যে আমাদের সম্পদ আছে, এটা বিকেন্দ্রীকরণ করলে কিন্তু এটা হয়ে যায়। এবং বর্ষা এলে বন্যা আতঙ্ক প্রতিবাসীর। চলতি বছর 3 দফায় ডুবেছে জনপদ। নদীর গতিপথ ফেরাতেও উদ্যোগ নেওয়ার তাগিদ। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।